আজকে পড়ব প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন এর আন্ডারে হিউম্যান জেনেটিক ডিসঅর্ডার্স। এটা লাস্ট পার্ট ওই চ্যাপ্টারে। তো হিউম্যান জেনেটিক ডিসঅর্ডার্সের আন্ডারে দু রকম ডিসঅর্ডার্স হতে পারে, একটা ক্রোমোজোমাল ডিসঅর্ডার অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ জিন রিলেটেড হিউম্যান ডিসঅর্ডার্স, বা যেটাকে আমরা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার্সও বলে থাকি। দ্যাট মিনস ক্রোমোজোমের অ্যাবনর্মালিটির জন্য যদি কোনো ডিজিজ বা ডিসঅর্ডার হয় সেটাকে ক্রোমোজোমাল ডিসঅর্ডার্স বলবো, আর যদি ক্রোমোজোমে অবস্থিত জিনের কোনো অ্যাবনর্মালিটিজের জন্য সেই ডিজিজটা হয় বা ডিসঅর্ডারটা হয় তাহলে সেটাকে জিন রিলেটেড হিউম্যান ডিসঅর্ডার্স বলবো, বা সেটাকে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার্সও বলতে পারি। প্রথমে দেখে নেবো যে ক্রোমোজোমাল ডিসঅর্ডার যেগুলো তার কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে, বা কেন বা কী কী ক্ষেত্রে ক্রোমোজোমাল ডিসঅর্ডারগুলো হচ্ছে, ক্রোমোজোমের কী কী সিচুয়েশনে এই ডিসঅর্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি। তো লিখছি দেখো, ডিউ টু অ্যাবসেন্স, এক্সেস অর অ্যাবনর্মাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ান অর মোর ক্রোমোজোমস। অর্থাৎ ক্রোমোজোমাল ডিসঅর্ডার কখন হচ্ছে, যখন নর্মাল যে আমার ক্রোমোজোম সংগঠন বা নর্মাল যে আমার ক্রোমোজোম সংখ্যা সেই সংখ্যা থেকে যদি কোনো কিছু অ্যাবসেন্ট হয়, মানে যদি কমে যায়, যদি কোনো কিছু বেড়ে যায়, নর্মাল আমার যা ক্রোমোজোম সংখ্যা সেখান থেকে যদি বেড়ে যায়, দ্যাট মিন যদি আমি হিউম্যান ক্রোমোজোম ধরি 46, তাহলে সেটা যদি 45 হয়ে যায় তাহলেও সেটা অ্যাবনর্মালিটি, সেটা যদি 47 হয়ে যায় সেটা ওয়ান টাইপ অফ অ্যাবনর্মালিটি। আরেকটা লিখেছি অ্যাবনর্মাল অ্যারেঞ্জমেন্টস, অর্থাৎ তার যেভাবে থাকার কথা 46 ক্রোমোজোমসের যেভাবে অ্যারেঞ্জ হয়ে থাকার কথা, যে জিন যে ক্রোমোজোমে থাকার কথা, সেই অ্যারেঞ্জমেন্টে যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো অ্যাবনর্মাল অ্যারেঞ্জমেন্ট হয় তাহলেও সেক্ষেত্রে ক্রোমোজোমাল ডিসঅর্ডার্স হতে পারে। এবার এই যে অ্যাবসেন্স, এক্সেস, অ্যাবনর্মালিটি অফ অ্যারেঞ্জমেন্ট, এটা একটা ক্রোমোজোমে যেমন হতে পারে, মোর দ্যান ওয়ান ক্রোমোজোমেও হতে পারে। ওকে, সো ক্রোমোজোমাল ডিসঅর্ডার তখনই হবে যখন একটা স্পিসিসে নর্মাল ক্রোমোজোম নাম্বারের থেকে সেটা কমে যাবে বা বেড়ে যাবে, বা তার অ্যারেঞ্জমেন্টে কোনো অ্যাবনর্মালিটি আসবে। ওকে, ক্রোমোজোমাল যে ডিজিজগুলো বা ডিসঅর্ডারগুলো এগুলো নন হেরিটেবল, অর্থাৎ এটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সফার হবে না। এটা যে ইন্ডিভিজুয়ালে আছে সেই ইন্ডিভিজুয়ালেই এর সিমটমস দেখতে পাবো বা এর যা ক্যারেক্টারিস্টিক্স সেগুলো দেখতে পাবো, এটা নেক্সট জেনারেশনে কোনোভাবেই ট্রান্সফার হবে না। সেই জন্য এটাকে বলছি ক্রোমোজোমাল ডিসঅর্ডার্স আর নন হেরিটেবল। নেক্সট লিখছি পেডিগ্রি অ্যানালিসিস ডাজ নট হেল্প। দ্যাট মিনস পেডিগ্রি অ্যানালিসিস এই ডিজিজগুলোকে ট্রেসিংয়ের ক্ষেত্রে বা জেনারেশন আফটার জেনারেশন যে ট্রেস করার ক্ষেত্রে পেডিগ্রি অ্যানালিসিস আমাকে কোনোভাবে হেল্প করবে না। কারণ এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে, পেডিগ্রি দাঁড়িয়ে আছে হেরিটেবলের ওপর বা ইনহেরিটেন্স প্যাটার্ন দেখে পরে পেডিগ্রি এটা অ্যানালিসিস করে যে ডিজিজটা কার হওয়ার সম্ভাবনা আছে বা নেই, বা কতটা সম্ভাবনা আছে, বা অ্যানসেস্টারে ছিল কি ছিল না। কিন্তু প্রথমেই তো আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে নন হেরিটেবল। নন হেরিটেবল হলে পেডিগ্রি অ্যানালিসিস এই রেসপেক্টেড ডিজিজগুলোকে ট্রেস করার ক্ষেত্রে আমাকে হেল্প করতে পারবে। ক্রোমোজোমাল ডিসঅর্ডারকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটিস, আরেকটাকে বলা হয় স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস। 46 নাম্বার অফ ক্রোমোজোম আমাদের ক্ষেত্রে আছে, তো যদি কোনো নাম্বারের ভেরিয়েশন হয়, ওয়েদার 45, 44 or 47, 48, 50, অর্থাৎ 46 ছাড়া যা কিছু হবে নাম্বারের রেসপেক্টে যদি সেই ক্রোমোজোমের ডিসঅর্ডারটা আসে তাহলে সেটাকে আমরা নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটিস অফ ক্রোমোজোমাল ডিসঅর্ডারের আন্ডারে ফেলবো। এর আরেকটা নামও লিখেছি অ্যানুপ্লয়েড। আর যদি সেটা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিসের জন্য যদি সেই ডিজিজটা অ্যারাইজ করে তাহলে বলবো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস। ওকে, মনে করো একটা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমটার একটা অংশ অমিট হয়ে গেল বা ডিলিট হয়ে গেল, তাহলে এটা ক্রোমোজোমের সংখ্যার কোনো তারতম্য হচ্ছে না বা সংখ্যায় কোনো অ্যাবনর্মালিটিস আসছে না, নির্দিষ্ট ক্রোমোজোমের স্ট্রাকচারে অ্যাবনর্মালিটি আসছে, তো এটাকে বলবো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি অফ ক্রোমোজোম। তাহলে নাম্বারের রেসপেক্টে ক্রোমোজোমাল ডিসঅর্ডার নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটিস আন্ডারে পড়তে পারে, যেখানে ক্রোমোজোমের নাম্বারের কোনো তারতম্য দেখতে পাবো। আরেকটা হতে পারে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, যেখানে একটা নির্দিষ্ট ক্রোমোজোমের কোনো স্ট্রাকচারে তারতম্য হতে পারে। দেখবো যে কোন ডিজিজগুলো কীরকম সেগুলো আমরা নেক্সট দেখব। আরেকটা কি, এই নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি বা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি এটা কোন ক্রোমোজোমে হচ্ছে, অটোজোমে হচ্ছে না সেক্স ক্রোমোজোমে হচ্ছে। অর্থাৎ আমার যে 44 নাম্বার অফ অটোজোমস আছে সেখানে আমি ডিজিজটা দেখতে পাচ্ছি, নাকি আমার যে 1 পেয়ার অফ সেক্স ক্রোমোজোম আছে সেখানে ডিজিজটা দেখতে পাচ্ছি। এর বেসিসে আমরা বলতে পারি কি যে নিউমেরিক্যাল হোক বা স্ট্রাকচারাল হোক সেটা আইদার অটোজোমে হতে পারে বা সেক্স ক্রোমোজোমে হতে পারে। আর আরেকটা টার্ম আমরা ইউজ করি ক্রোমোজোমাল অ্যাবারেশনস।
ক্রোমোজোমের যে কোনো অ্যাবনর্মালিটি, সেটা নিউমেরিক্যাল হোক বা স্ট্রাকচারাল হোক, এগুলোকে একসঙ্গে বলা হয় ক্রোমোজোমাল অ্যাবারেসেন্স। অর্থাৎ ক্রোমোজোমাল অ্যাবারেসেন্সের আন্ডারে ক্রোমোজোমের নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটিসও পড়বে, স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিসও পড়বে। ওকে, নেক্সট আমরা দেখে নেব যে আমরা প্রথমে আজ আমাদের ফোকাস হবে বা আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার। তো নেক্সট দেখবো যে ক্রোমোজোমাল ডিসঅর্ডার কোনগুলো, বা কোন কোনগুলো ক্রোমোজোমের আন্ডারে অটোজোমাল ডিসঅর্ডার আর কোন কোনগুলো সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার। দেখো, অটোজোমাল অ্যাবনর্মালিটিসের আন্ডারে বা যে ডিজিজগুলোর কারণ হচ্ছে অটোজোমাল ক্রোমোজোমে কোনো অ্যাবনর্মালিটি, সেই ডিজিজগুলো হচ্ছে ফার্স্ট পড়বো ডাউন সিনড্রোম, দেন এডওয়ার্ড সিনড্রোম, প্যাটাউস সিনড্রোম, ক্রাইডু-চ্যাট সিনড্রোম বা ক্যাট ক্রাই সিনড্রোম, আর ক্রনিক মাইলোজেনাস লিউকেমিয়া বা যেটাকে বলা হয় সিএমএল। এই পাঁচটা ডিজিজ আমরা অটোজোমাল অ্যাবনর্মালিটিসের আন্ডারে পড়ব। নেক্সট দেখে নেব যে কোন কোন ডিজিজগুলো সেক্স ক্রোমোজোমে অ্যাবনর্মালিটিসের জন্য হয়। দেখো, সেক্স ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস অর্থাৎ যেসব ডিজিজগুলো সেক্স ক্রোমোজোমে কোনো অ্যাবনর্মালিটিসের জন্য হয়। ফার্স্ট লিখেছি টার্নার সিনড্রোম, নেক্সট লিখেছি ক্লাইনফেল্টার সিনড্রোম, নেক্সট সুপার ফিমেলস, তারপর সুপার মেলস। তো সেক্স ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিসের আন্ডারে আমরা চারটে ডিজিজ পড়ব: টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, সুপার ফিমেলস অ্যান্ড সুপার মেলস। এবং এর শেষে আমি এই রিলেটেড কিছু টার্মিনোলজিস নিয়ে বলে দেবো, যে এর সঙ্গে আমরা আদার্স কিছু টার্মিনোলজিস ইউজ করি সেক্স ক্রোমোজোমের অ্যাবনর্মালিটি বা সেক্সুয়াল অর্গানের ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটিতে, সেগুলো সম্পর্কে আমি একটা ক্লিয়ার আইডিয়া দিয়ে দেবো যে কোনগুলোকে কী বলা হয়। তো এবার আমরা শুরু করবো অটোজোমাল অ্যাবনর্মালিটি ডাউন সিনড্রোম নিয়ে। ওকে, ডাউন সিনড্রোমের ক্যারেক্টার, সিমটমস, এরকম প্রতিটা ডিজিজের ক্যারেক্টারিস্টিক্স পড়বো, কেন হয়, কোথায় হয় এবং তার সিমটমস পড়বো। দেখো, অটোজোমাল অ্যাবনর্মালিটিসের আন্ডারে বা অটোজোমাল ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিসের আন্ডারে ফার্স্ট ডিজিজ হচ্ছে ডাউন সিনড্রোম, বা এটার আরেকটা নাম লিখেছি মঙ্গোলিয়ান ইডিওসি। এবার এটাকে কেন মঙ্গোলিয়ান ইডিওসি বলি, এটা আমি যখন এই ডিজিজটার সিমটমসগুলো বলবো তখন ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে, এইটা যিনি রিপোর্ট করেছিলেন বা যিনি ডিসকভার করেছিলেন তার নাম হচ্ছে ল্যাংডন ডাউন, 1866। বুঝতেই পারছো যে এনার নাম অনুসারেই ডিজিজটার নাম হয়েছে ডাউন সিনড্রোম। নেক্সট হচ্ছে যে ডিজিজটা কেন হয়। ডিজিজটা হয় ট্রাইজোমি অফ 21, দ্যাট মিনস 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য। ট্রাইজোমি বলতে আমরা কি বুঝি, 2n+1 ক্রোমোজোম সংখ্যা যদি এই কনফিগারেশনে চলে যায় 2n+1, দ্যাট মিনস হিউম্যানের ক্ষেত্রে 2n সংখ্যা হচ্ছে 46 + 1, দ্যাট মিনস 47। অর্থাৎ কোনো ইন্ডিভিজুয়ালের ক্রোমোজোম সংখ্যা যদি 47 হয় এবং সেই 47 হওয়ার পেছনে কারণটা কি, 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি। অর্থাৎ একটা ইন্ডিভিজুয়ালে একটা হোমোলোগাস পেয়ারে 21 নম্বরে দুটো একটা হোমোলোগাস পেয়ার থাকার কথা, সেই হোমোলোগাস পেয়ারটা যদি দুটো না থেকে কটা হয়ে যাবে, 3টে। এবার এটা কিভাবে হবে, ডিউ টু নন ডিসজাংশন। নন ডিসজাংশন বলতে একজন ইন্ডিভিজুয়ালের মনে করো 2n নাম্বার অফ ক্রোমোজোম আছে, তো ডিউরিং মিওসিস কি হচ্ছে, এদের একটা করে সেট কি হচ্ছে, অ্যানাফেজে পোলার মুভমেন্টের মাধ্যমে দুদিকে দুটো পোলে যাচ্ছে এবং পরবর্তীকালে তারা দুটো ডিফারেন্ট সেল তৈরি করছে। এমন যদি হয় যে 21 নম্বর ক্রোমোজোমের রেসপেক্টে যখন এর ডিভিশন হচ্ছে তখন 21 নম্বর ক্রোমোজোমটা এস ফেজে ডাবলিং হয়েছে, তারপরে এর কি হওয়ার কথা, এই দুটো পেয়ার বা দুটো 21 নম্বর ক্রোমোজোমের পেয়ার দুটো ডিফারেন্ট সেলে চলে যাওয়ার কথা। কিন্তু সেটা না হয়ে যদি এমন হয় যে 21 নম্বর ক্রোমোজোমটার দুটো পেয়ারই একসঙ্গে একটা এগের মধ্যে চলে আসছে। ওকে, এটা হওয়ার ফলে কি হবে, ধরো 21 নম্বরের ট্রাইজোমি যুক্ত একটা এগের সাথে নর্মাল একটা স্পার্মের ফিউশন হচ্ছে। তো নর্মাল একটা স্পার্ম কটা ক্রোমোজোম নিয়ে আসছে, 23। নর্মাল একটা এগের কটা ক্রোমোজোম নিয়ে আসার কথা, 23। হওয়ার কথা কটা ক্রোমোজোমের, 46 জাইগোট হওয়ার কথা এবং সেখান থেকে একটা নর্মাল ইন্ডিভিজুয়াল হওয়ার কথা। কিন্তু এটা না হয়ে যেহেতু এটা 2n+1 হয়ে গেছে, তাহলে কি করবে, 23+1 মানে কটা নিয়ে আসবে, 24টা। কেন নিয়ে আসবে, 23টা তো আছে, যা আছে আছে, 21 নম্বর ক্রোমোজোমটা দুটো চলে আসছে। ওকে, 21 নম্বর ক্রোমোজোমের সিঙ্গেল সেট আসার কথা, সেখানে ডাবল সেট চলে আসছে। তো এটা একটা অ্যাবনর্মালিটি এবং এটা হওয়ার দরুন
এই 24টা ক্রোমোজোম যুক্ত এগ নিয়ে আসবে, এস নর্মাল 23টা ক্রোমোজোম যুক্ত স্পার্ম নিয়ে আসবে, যেটার ফলে এই যে জাইগোটটা তৈরি হবে সেটা 47 ক্রোমোজোম যুক্ত হয়ে যাবে। এবার এই নন ডিসজাংশন হওয়ার প্রবণতা ফিমেলসের ক্ষেত্রে বেশি, তাই জন্য আমি এগের কথা বলবো, আমি বলিনি স্পার্মের ক্ষেত্রে এটা হবে। কেন নন ডিসজাংশন ফিমেলের ক্ষেত্রে হওয়ার প্রবণতা বেশি? কারণ ফিমেলের ক্ষেত্রে উসাইট ফর্মেশন একটা কমপ্লেক্স প্রসেস এবং এটা একটা লং টার্ম ধরে চলে। উসাইট ফর্মেশনের প্রসেস দেখো ফিমেলদের ক্ষেত্রে, সে রেসপেক্টিভ ফিমেলটা যখন মাদার্স উম্বে আছে বা ফিটাস কন্ডিশনে আছে তখনই এর ফর্মেশন স্টার্ট হয়ে গেছে, ওভারের মধ্যে ফলিকলগুলো ডেভেলপমেন্ট স্টার্ট হয়ে গেছে। কিন্তু স্টার্ট হলেও এরা ডিফারেন্ট, যেহেতু টাইমটা লং, এরা ডিফারেন্ট ফেজে বিভিন্ন জায়গায় এদের প্রসেসগুলো কোনো কোনো জায়গায় থেমে যায়। যেমন একটা আমরা পড়ে এসেছি যে প্রফেজ 1-এর ডিপ্লোটিন ফার্স্ট অ্যারেস্ট হয় একটা, নেক্সট হয় কি তোমার মিওসিসের মেটাফেজ 2-তে গিয়ে অ্যারেস্ট হয়, এবং এই অ্যারেস্ট প্রসেসটা চলতেই থাকে ততদিন যতদিন নাই রেসপেক্টিভ সেকেন্ডারি উসাইটটাকে বা এগটাকে ফিউজ করবে কে একটা স্পার্ম। ওকে, তাহলে একটা এগকে স্পার্ম করতে একটা স্পার্ম যত সময় নেবে বা একটা মাদার প্রেগনেন্ট হতে যত বেশি এজ পর্যন্ত সে প্রেগনেন্ট হবে না বা হবে, এর এজ যত বাড়বে তত এর নন ডিসজাংশন হওয়ার প্রবণতা বাড়বে, অর্থাৎ এই যে ক্রোমোজোমের পেয়ারগুলো হয়ে বসে আছে এগুলো ছেড়ে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে। যেন লিখেছি নন ডিসজাংশন হওয়ার প্রবণতা ফিমেলদের ক্ষেত্রে বেশি, এবং এখানে কোন রেসপেক্টিভ ক্রোমোজোমটার নন ডিসজাংশন হচ্ছে 21-এর, যার ফলে মিওসিসের পর একটা এগে একটা 21 নাম্বার অফ ক্রোমোজোম থাকার কথা, একটা 21 মাদারের একটা ফাদারের দিয়ে 46-এ গিয়ে একটা হোমোলোগাস পেয়ার হবে 21-এর, সেটা না হয়ে মাদার পুরো একটা সেট নিয়ে আসছে 21-এর প্লাস ফাদার তো একটা দিচ্ছেই, যার ফলে যে জাইগোটটা তৈরি হচ্ছে সেখানে গিয়ে 21টা ট্রাইজোমি হয়ে যাচ্ছে, 2n+1 হয়ে যাচ্ছে, অর্থাৎ 3টে ক্রোমাটিড নিয়ে একটা ক্রোমোজোম হয়ে যাচ্ছে, বা হোমোলোগাস পেয়ার যেখানে দুটো থাকার কথা যেখানে 3টে থাকছে। এবার এই কথাটা এখন বলে এলাম, egg having for 24 chromosome instead of 23, যেখানে এগটা 23 ক্রোমোজোম থাকার কথা সেখানে 21 নম্বর ক্রোমোজোমটা ট্রাইজোমি হয়ে যাওয়ার ফলে এগটার মধ্যে 24 ক্রোমোজোম চলে আসছে, সেটা ফিউজ করছে একটা 23 সেট অফ ক্রোমোজোম থাকা স্পার্মের সাথে, তার ফলে একটা 47 ক্রোমোজোম যুক্ত জাইগোট তৈরি হচ্ছে যেখান দিয়ে একটা বেবি ডেভেলপ করছে। এবার যে অফস্প্রিংটা তৈরি হচ্ছে সে যদি মেল হয় তাহলে তার ক্ষেত্রে অটোজোম নাম্বার হয়ে যাবে কত, অটোজোম নাম্বার হয়ে যাবে 45, এবং যেহেতু 21 নম্বরের ট্রাইজোমি হয়েছে তাহলে অটোজোম একটা বেড়ে গেছে আর নর্মাল XY থাকবে। ফিমেল যদি হয় তাহলে সেই অটোজোমে 45 এখানে XX থাকবে, যার ফলে ইন্ডিভিজুয়ালটা যে জাইগোটটা ফর্ম হচ্ছে তার নাম্বার হয়ে যাবে 47, এবং 21 নম্বর ট্রাইজোমির জন্যে এবং এই 47 নাম্বার অফ ক্রোমোজোম নিয়ে জাইগোটটা তৈরি হবে সেখানে কিছু অ্যাবনর্মালিটিস বা ডিসঅর্ডার্স দেখা যাবে। ফ্রিকোয়েন্সি কীরকম ডিজিজটা হওয়ার? 1 in 750 বেবিজ অ্যাট বার্থ, যদি 750 জন বেবি জন্ম নেয় তার মধ্যে একজনের এই ডিজিজটা হওয়ার প্রবণতা থাকবে। ওভার হাফ অফ দেম মিসক্যারেজ। এবার বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে যখনই এরকম ট্রাইজোমি যুক্ত জাইগোট তৈরি হয় তখনই এরা ফেটাল কন্ডিশনে কিন্তু স্পন্টেনিয়াসলি এগুলো মারা যায় বা নষ্ট হয়ে যায়, সেজন্য এরকম ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যুক্ত বেবিদের জন্ম হওয়ার প্রবণতা কম, স্পন্টেনিয়াস মিসক্যারেজ হয়ে যাওয়ার পসিবিলিটিস বেশি। এটাও কারণ যে ডাউন সিনড্রোম যুক্ত ইন্ডিভিজুয়াল আমরা কম দেখতে পাচ্ছি, কারণ এরকম একটা প্রবণতা থাকছে। এটা আমরা এডওয়ার্ডের ক্ষেত্রেও দেখব, প্যাটাওয়ের ক্ষেত্রেও দেখব। নন ডিসজাংশন ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস উইথ মাদার্স এজ। একটা নির্দিষ্ট ক্রোমোজোমে নন ডিসজাংশন হওয়ার প্রবণতা তত বাড়তে থাকে যত মাদারের এজ বাড়তে থাকে, অর্থাৎ একজন ফিমেল যত বেশি এজে গিয়ে প্রেগনেন্ট হবে এবং মাদার হবে তত তার ক্ষেত্রে এই নন ডিসজাংশন হওয়ার প্রবণতা বাড়বে, এবং তারই সাথে তার যে অফস্প্রিংটা তৈরি হবে সেখানে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হওয়ার প্রবণতাও বাড়বে। ওকে, অর্থাৎ অ্যাবনর্মাল, হ্যান্ডিক্যাপ, মেন্টালি রিটার্ডেড, কোনো অর্গান ডেভেলপমেন্ট ঠিকঠাক হলো না, এরকম অফস্প্রিং হওয়ার প্রবণতা বেড়ে যাবে। কেন? কারণ মাদারের এজ যত বাড়বে তত দেখো পুরনো হচ্ছে উসাইডটা বা সেকেন্ডারি উসাইডটা, তাহলে তার ডিসজাংশন হওয়ার প্রবণতাগুলোও বেড়ে যাবে। এটা একটা কারণ বলা হয় যে যত বেশি এজড মাদার হয় তত তার ক্ষেত্রে কমপ্লেক্সিটিগুলো আসার প্রবণতা বেড়ে যাবে। নেক্সট পড়বো ডাউন সিনড্রোমের সিমটমস।
দেখো ডাউন সিনড্রোমের সিমটমস দেখো। ফার্স্ট সিমটমে লিখেছি রাউন্ডেড ফেস, ব্রড ফোরহেড, অর্থাৎ ফেসটা নর্মালের চেয়ে রাউন্ডেড হবে, ব্রড ফোরহেড, ফোরহেডটা নর্মালের থেকে চওড়া হবে। আরেকটা জিনিস দেখা যায় যে মাউথটা পার্মানেন্টলি ওপেন থাকে, অর্থাৎ আমাদের যেমন মাউথটা ক্লোজ হয় ওপেন হয় এরকম না, পার্মানেন্টলি মনে হবে যে মাউথটা ওপেনই আছে। নেক্সট লিখেছি অ্যাবনর্মাল পামার ক্রিজ। পামার ক্রিজ বলতে আমাদের এই পামে যে দাগগুলো আছে এগুলোকে বলে পামার ক্রিজ। তো এদের ক্ষেত্রে এই পামার ক্রিজটা অ্যাবনর্মাল কেন? কারণ আমাদের ক্ষেত্রে দেখো নর্মালি দেখো তিনটে দাগ আছে, একটা দুটো তিনটে, মোস্ট অফ দ্য কেসে এরকম তিনটে দাগ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালই আছে, এরপরে দাগগুলো ভ্যারি করে। বডি রেসপেক্টে এটাকে বলে ডিস্টাল ট্রান্সভার্স ক্রিজ। বডি রেসপেক্টে এটা দূরে আছে, ডিস্টাল আছে এবং ট্রান্সভার্স আছে বলে ডিস্টাল ট্রান্সভার্স বলি। এটাও ট্রান্সভার্স আছে, বডি রেসপেক্টে কাছে আছে বলে এটাকে আমরা ডিস্টাল প্রক্সিমাল বলি। এটাকে আমরা বলি রেডিয়াল লঙ্গিটিউডিনাল। ডিস্টাল ট্রান্সভার্স, প্রক্সিমাল ট্রান্সভার্স, আর এটাকে বলি রেডিয়াল লঙ্গিটিউডিনাল। কিন্তু এদের ক্ষেত্রে বা এই ডিজিজযুক্ত ইন্ডিভিজুয়ালগুলোর ক্ষেত্রে এরকম কোনো স্পেসিফিকেশন থাকে না যে এই তিনটে ফিক্স থাকবে তারপর যাওয়া হবে হবে। ডিফারেন্ট টাইপস অফ অ্যারেঞ্জমেন্ট থাকে, প্রফিউজলি ব্রাঞ্চডের মতো পামার ক্রিজগুলো থাকে। তো এটা একটা ক্যারেক্টারিস্টিক্স ডাউন সিনড্রোম যুক্ত ইন্ডিভিজুয়ালের। আরেকটা লিখেছি দেখো মঙ্গলয়েড টাইপ আইলিড ফোল্ড, অর্থাৎ মঙ্গলয়েড বলতে আমাদের হোমোসেপিয়েন্সদের তিনটে রেসেসে ভাগ করা হতো আগে, যদিও এখনকার সায়েন্টিস্টরা এটা আর এগ্রি করেন না। তো সেখানে আমরা বলতাম মঙ্গলয়েড, কাউকুসয়েড এবং নিগ্রয়েড। তো নর্মালি সাউথ ইস্ট এশিয়া আর ইস্ট এশিয়াতে যারা থাকে তাদেরকে মঙ্গলয়েড বলা হয়। দেখবে এদের ক্ষেত্রে চোখগুলো একটু ছোটো হয়। এর রিজন বলা হয় যে আপার যে আইলিডটা আছে এটা একটু নেমে চলে আসে, বা এখানে একটা ফোল্ড দেখা যায়। তো এই মঙ্গলয়েড টাইপ আইলিড ফোল্ড এটাকে আমরা বলি এপিক্যান্থাস, এটা এদের ক্ষেত্রে দেখা যায়। যদিও মঙ্গলয়েড পিপলদের সাথে ডাউন সিনড্রোমের কোনো যোগাযোগ নেই, ওরকম একটা ক্যারেক্টারিস্টিক্সের মেল পাওয়া যায় বলে এটাকে মঙ্গলয়েড টাইপ আইলিড ফোল্ড বলা হয় বা এপিক্যান্থাস বলা হয়। এবং এখান থেকেই এই টার্মটা এসছে মঙ্গোলিয়ান ইডিওসি। তো ইডিওসি কেন? কারণ লিটল ইন্টেলিজেন্স, যাদেরই এরকম ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি থাকে তাদের ক্ষেত্রে এই মেন্টাল রিটার্ডেশন হওয়ার একটা প্রবণতা থেকে যায়, ইন্টেলিজেন্স একটু কম থাকে। এছাড়া আরও কিছু সিমটমস এদের ক্ষেত্রে দেখা যায় যে জেনিটালিয়াটা আন্ডার ডেভেলপড হয়, ঠিকঠাক ডেভেলপ হয় না। তো এগুলো হচ্ছে ডাউন সিনড্রোমের সিমটমস। নেক্সট পড়বো এডওয়ার্ড সিনড্রোম। দেখুন এডওয়ার্ড সিনড্রোম ডিসকভার্ড বাই এডওয়ার্ড ইন 1960, তার জন্যই নাম এডওয়ার্ড সিনড্রোম। কেন হচ্ছে ডিজিজটা? ট্রাইজোমি অফ 18, ওখানে ছিল ট্রাইজোমি অফ 21, এখানে ট্রাইজোমি অফ 18। দুটো ক্ষেত্রেই বুঝতে পারছো নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি হচ্ছে, এবং দুটো ক্ষেত্রে একটা জিনিস কমন যে অটোসোমাল ক্রোমোসোমের নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি হচ্ছে। ওখানে 21, এখানে 18। ওখানেও ছিল মোর ইন ফিমেলস, এখানেও মোর ইন ফিমেলস। ক্যারেক্টারিস্টিক্স মিলছে ডিউ টু নন ডিসজাংশন, বুঝতেই পারছো, এবং হওয়ার প্রবণতা ফিমেলে বেশি। সেটা কেন সেটা বলে এলাম। ফ্রিকোয়েন্সি 1/8000 লাইভ বার্থস, অর্থাৎ প্রথমে তো বলে এলাম যে যাদের এরকম হচ্ছে তারা বেশিরভাগ ক্ষেত্রে যাদের মিসক্যারেজ হয়ে যাচ্ছে, স্পন্টেনিয়াসলি ফিটাস কন্ডিশনে ডেথ হয়ে যাচ্ছে। যারা জন্ম নিচ্ছে তাদের মধ্যে 8000 প্রতি 8000 জনে একজনের এটা হওয়ার প্রবণতা থাকছে। সিমটমস, ফার্স্ট সিমটমে লিখেছি ফিঙ্গার্স টাইটলি ক্লেঞ্জড এগেনস্ট পাম। কিছু নয়, এটাকে বলে ফিঙ্গার টাইটলি ক্লেঞ্জড এগেনস্ট পাম। এটা ফিটাস কন্ডিশনও থাকে, এবং বেবি যখন জন্ম নেয় তখনও দেখবে এটা থাকে। এবং এটা হয় বলে তুমি তোমার আঙুলটা যখন একটা ছোটো বাচ্চার হাতে দাও দেখবে এরকম ধরে নেয়। তো এটা কেন হচ্ছে? তো এটা বলা হয় যে এটা হচ্ছে প্রাইমেটদের একটা ক্যারেক্টার। প্রাইমেট বলতে এপ, মাঙ্কি এবং আমরা। এবং বলা হয় এপ মাঙ্কি যেহেতু আমাদের অ্যানসেস্টার এবং এটা যেহেতু প্রাইমেটের ক্যারেক্টার, তাই এটা আমাদের জিনের মধ্যে আছে। এবং কেন আছে এটা বলা হয় একটা আর্বোরিয়াল ক্যারেক্টার। মাঙ্কিরা বা এপরা যেহেতু ট্রি ডুয়েলার হয়, ট্রিতে থাকে, ট্রিকে ক্লেঞ্জ করার জন্য তাদের এই ক্যারেক্টারিস্টিক্সটা থাকতে হয়। সেই জন্য এই ক্যারেক্টারিস্টিক্সটা আমাদের মধ্যেও আছে বা আমাদের জিনের মধ্যে আছে, যেহেতু তারা আমাদের অ্যানসেস্টার, তাই এটা আমাদের কিন্তু থেকে গেছে আমাদের জিনের মধ্যে। যদিও আমরা আর্বোরিয়াল বা ট্রি ডুয়েলার নই, যেহেতু আমরা প্রাইমেট, আমাদের অ্যানসেস্টার ওরা, সেই সিমিলারিটির জন্য এই জেনেটিক সিমিলারিটিটা আমাদের মধ্যে থেকে গেছে। তো ফিঙ্গার টাইটলি ক্লেঞ্জড এগেনস্ট পাম, এটা একটা ক্যারেক্টার। মেন্টালি রিটার্টেড, ওইখানেও বলেছিলাম যে লিটল ইন্টেলিজেন্সি হচ্ছে বা
এরকম ক্রোমোজোমাল ডিসঅর্ডারে মেন্টালি রিটার্ডেড হওয়ার একটা প্রবণতা থেকেই যাচ্ছে, ডাইজ উইদিন 6 months অফ বার্থ, জন্ম নেওয়ার 6 মাসের মধ্যে বেবিটা মারা যায়। স্মল জজ, ডিফর্মড এয়ার্স, অর্থাৎ জটা স্মল হয় নর্মালের থেকে, এয়ারটা ডিফর্মড হয়, এছাড়াও মাউথ, নোজ, ফিঙ্গার্স এগুলো ডিফর্মড হয় বা স্মল হয় নর্মালের চেয়ে। এগুলো হচ্ছে সিমটমস। নেক্সট করবো প্যাটাউস। দেখো প্যাটাউস সিন্ড্রোম ডিসকভার করছেন কে? প্যাটাউ, অন্তত 1960। এখানে কি হচ্ছে? ট্রাইজোমি অফ 13, ফার্স্ট ট্রাইজোমি অফ 21, নেক্সট ট্রাইজোমি অফ 18, দেন ট্রাইজোমি অফ 13। ফ্রিকোয়েন্সি 1 in 20,000 লাইভ বার্থস, মানে বুঝতেই পারছো এটা ও দুটো হচ্ছে একটু রেয়ার। 20,000 লাইভ বার্থসের মধ্যে একজনের এটা হওয়ার প্রবণতা থেকে যাচ্ছে। এভারেজ লাইফ স্প্যান ইজ অ্যাবাউট 4 months, 4 মাস এভারেজ লাইফ স্প্যান। সিমটমস কি আছে? অ্যাবনর্মালিটিস অফ ফেস, আইজ অ্যান্ড ফোরব্রেন, ফেস, আই এগুলো আন্ডার ডেভেলপড হচ্ছে বা ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটিস দেখা যাচ্ছে, অ্যাবনর্মাল হচ্ছে। হ্যান্ডস আর অফটেন ক্লেন্স লাইক এডওয়ার্ড সিনড্রোম, অর্থাৎ এডওয়ার্ড সিনড্রোমে যে হ্যান্ডের গল্পটা বললাম, ফিঙ্গারের কথাটা, এখানেও সেই ক্যারেক্টারটা দেখতে পাবো। ওকে, তাহলে হলো ডাউন, হলো এডওয়ার্ড, হলো প্যাটাউ। নেক্সট করবো ক্রাইডু চ্যাট। এবার করবো ক্রাইডু চ্যাট বা ক্যাট ক্রাই সিনড্রোম। ক্যাট ক্রাই কেন বলছি সেটা সিমটমসে গিয়ে দেখবো। লেজউইন 1963-তে এটা ডিসকভার করেছিলেন। কি হয় এখানে? ডিলিশন অফ হাফ পার্ট অফ শর্ট আর্ম অফ ক্রোমোজোম নাম্বার 5, এটা শর্টে লিখেছি, ক্রোমোজোম নাম্বার 5, অর্থাৎ ক্রোমোজোম নাম্বার 5-এর শর্ট আর্মে হাফ পার্ট ডিলিট হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত দেখো 21, 18, 13 এখানে সব ট্রাইজোমির কথা হচ্ছিল, অর্থাৎ নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি হচ্ছিল। এই প্রথম এখানে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হচ্ছে, অর্থাৎ ক্রোমোজোমের নাম্বার ফিক্স আছে কিন্তু একটা নির্দিষ্ট ক্রোমোজোমের কিছু স্ট্রাকচার বাদ চলে যাচ্ছে। স্ট্রাকচার বাদ যাওয়া মানে কিছু নির্দিষ্ট জিনও বাদ চলে যাচ্ছে। তো ক্রাইডু চ্যাট অন্যগুলো থেকে এখানেই আলাদা যে এটা একটা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি অফ অটোজোমাল ক্রোমোজোম, ক্রোমোজোম নাম্বার 5, ভেরি রেয়ার ডিজিজ, ওগুলোর থেকে অনেক বেশি রেয়ার। সিমটমসে কি আছে? যার এই ডিজিজটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালের, সে ক্রাইজ লাইক মিউইং অফ এ ক্যাট, ক্যাট যেমন মিউ সাউন্ড করে সেরকম সাউন্ডে এর ক্রাইংটা হয়, সেজন্য এটাকে ক্যাট ক্রাই ডিজিজও বলা হয়। এবং যতদূর সম্ভব এটা ফ্রান্সে হয়েছিল ডিসকভার, সেখান থেকে এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ হতে পারে ক্রাইডু চ্যাটটা। আর কি হয়? স্মল হেড, হেডটা নর্মালের চেয়ে স্মল হয়। মুন লাইক ফেস, ফেসটা মুন লাইক হয়। ওয়াইডলি স্পেস আইস, দুটো আয়ের মধ্যে যে ডিস্টেন্সটা আছে এটা বেশি হয়। কনজেনিটাল হার্ট ডিজিজ, অর্থাৎ ইনবর্ন কিছু হার্ট ডিজিজ দেখা যায়। এর পরে পড়ব মাইলোজেনাস লিউকেমিয়া। দেখো অটোজোমাল অ্যাবনর্মালিটিজের আন্ডারে লাস্ট ডিজিজ ক্রনিক মাইলোজেনাস লিউকেমিয়া বা সিএমএল। ক্রনিক মানে বুঝতেই পারছো যে ডিজিজটা অনেক দিন ধরে চলে, তাকে ক্রনিক ডিজিজ বলা হয়। মাইলোজেনাস বলতে যে কোনো জিনিস যেটা বোন ম্যারো রিলেটেড তাকে মাইলোজেনাস বলে বা মাইলয়েডও বলে। লিউকেমিয়া বলতে অ্যাবনর্মাল রাইজ অফ ডব্লিউবিসি কে লিউকেমিয়া বলে। কোয়াইট ক্লিয়ার যে এটা ওয়ান টাইপ অফ ব্লাড ক্যান্সার, স্পেসিফিক্যালি ক্যান্সার অফ ডব্লিউবিসি। ক্রনিক মাইলোজেনাস লিউকেমিয়া বা সিএমএল, ডব্লিউবিসির নাম্বার অ্যাবনর্মাল রাইজ হলে এই ডিজিজটা বলা হয় বা এটাকে ওয়ান টাইপ অফ ব্লাড ক্যান্সার বলা হয় বা ক্রনিক মাইলোজেনাস লিউকেমিয়া বলা হয়। কেন হয় ডিজিজটা? রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন বিটুইন 9 নম্বর ক্রোমোজোম অ্যান্ড 22 নম্বর ক্রোমোজোম, অর্থাৎ দুটো অটোজোম 9 নম্বর এবং 22, এদের মধ্যে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন, এটা ইন্টারেস্টিং। রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন দ্যাট মিনস 9 নম্বরের একটা ক্রোমোজোমাল ফ্র্যাগমেন্ট 22-এ গিয়ে লেগে যাবে, 22-এর একটা ক্রোমোজোমাল ফ্র্যাগমেন্ট 9 নম্বরে এসে লেগে যাবে। রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন হয়, শুধু ট্রান্সলোকেশন নয়, রেসিপ্রোকাল, অর্থাৎ দুটো থেকেই কিছু খণ্ড আরেকটাতে গিয়ে তার সাথে অ্যাটাচ হয়ে যাবে। এটা হওয়ার ফলে a fusion gene called BCR-ABL1 is formed in chromosome number 22. এই রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন হওয়ার ফলে 22 নম্বর ক্রোমোজোমে একটা ফিউশন জিন তৈরি হবে, ফিউজড জিন, যেটা নর্মালি তৈরি হওয়ার কথা নয়। এই দুটো জিন দুটো আলাদা ক্রোমোজোমে থাকে। এটা 9 নম্বরে থাকে, এটা 22 নম্বরে থাকে। ক্লিয়ার?
কিন্তু এটা হওয়ার ফলে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনটা হওয়ার ফলে এই দুটো জিন কাছাকাছি চলে আসবে, তার ফলে একটা ফিউজড জিন প্রডিউস হয়। এটা হওয়ার ফলে আনকন্ট্রোল ডিভিশন অফ ডব্লিউবিসি আনকন্ট্রোল ডিভাইড করবে, যেটা ক্যান্সারাস সেলের একটা তোমার ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ বলতে পারো একটা প্রোটো অঙ্কোজিন অঙ্কোজিনে কনভার্ট হয়ে যাচ্ছে ডিউ টু দিস ফিউজড জিন, ডিউ টু দিস রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। স্পেশালি গ্র্যানুলোসাইটস, আমরা জানি ডব্লিউবিসি দুটো টাইপ হয়, অ্যাগ্রানুলোসাইট আর গ্র্যানুলোসাইটস, তার মধ্যে স্পেসিফিক্যালি গ্র্যানুলোসাইটসের নাম্বারটা ইনক্রিজ করে যায়, লাইক নিউট্রোফিলস, ইওসিনোফিলস এবং বেসোফিলস। ওকে, এটা হওয়ার ফলে অ্যাকুমুলেশন অফ দিস সেলস ইন ব্লাডে এই সেলসগুলোর অ্যাকুমুলেশন বেড়ে যায়। স্পেসিফিক্যালি এটা কী করে, এটা হওয়ার ফলে আমাদের একটা সেল সিগন্যালিং প্রসেস অ্যাক্টিভেট হবে, যেটা আনকন্ট্রোলড ওয়েতে সেলগুলোকে ডিভাইড করাতে লাগে। আমি যে পিডিএফটা দেবো ওই পিডিএফে এটা আরও ডিটেলসে বলে দেওয়া আছে। এখানে দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে ঘটনাটা ঘটছে। দেখো, এটা 9 নম্বর ক্রোমোজোম, এটা তার লং আর্ম, এখানে তার একটা জিন আছে ABL1। এটা 22 নম্বর ক্রোমোজোম, এখানে তার একটা লং আর্মে জিন আছে BCR। রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন হলো, দেখো এর কিছু পার্ট এর কাছে চলে এসছে 9 নম্বরের কাছে, সেজন্য রিস্টার রেড। এর যে ABL1 পার্টটা ছিল এটা এর কাছে চলে গেছে এবং জাস্ট BCR এর পর গিয়ে বসে গেছে। BCR ABL1, এই যে ফিউজ জিনটা যেটা 22 নম্বরে তৈরি হয়েছে সেটা এখানে তৈরি হয়েছে এবং এটার জন্যই এই ঘটনাগুলো ঘটছে। তো এটা একটা রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন প্রসেস, ইন্টার ক্রোমোজোমাল একটা ট্রান্সলোকেশন হলো, যেটার ফলে এই ঘটনাটা ঘটলো। এটা ঘটার ফলে আনকন্ট্রোলড একটা বা অ্যাবনর্মাল একটা সিচুয়েশন তৈরি হলো এবং এই 22 নম্বর ক্রোমোজোমটা এরকম একটা কনফিগারেশনে চলে যাচ্ছে ও এরকম একটা জিন তৈরি করে দিচ্ছে। এবার এই ডিজিজটা ফার্স্ট ফিলাডেলফিয়া সিটিতে ডিসকভার্ড হয়েছিল বা রিপোর্টেড হয়েছিল, সেই 22 নম্বর ক্রোমোজোমটাকে আমরা বলি ফিলাডেলফিয়া ক্রোমোজোম। এখানে অটোজোমাল অ্যাবনর্মালিটিস শেষ, এরপর আমরা পড়ব সেক্স ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস। দেখো, সেক্স ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস এর আন্ডারে ফার্স্ট ডিজিজ টার্নার সিন্ড্রোম, discovered by Turner in 1938. কি হয় এখানে, ডিউ টু মোনোজোমি 2n-1, এতক্ষণ পর্যন্ত যত ট্রাইজোমি পড়ছিলাম সব ছিল 2n+1, অর্থাৎ যেখানে প্রবণতা কি ছিল 46 থেকে 47 হয়ে যাওয়ার, অর্থাৎ এক্সেস হয়ে যাচ্ছে। এখানে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে ডিউ টু অ্যাবসেন্স 2n-1, অর্থাৎ এখানে নাম্বার প্রথমেই -1, মানে এখানে নাম্বার কত হয়ে যাবে 45 ইন কেস অফ হিউম্যান। ক্লিয়ার? এখানে লিখেছি দেখো, এগ উইথ 22+0, অর্থাৎ একটাতে অটোজোম আছে কিন্তু কোনো রকম সেক্স ক্রোমোজোম নেই, স্পামটা নর্মাল 22+X। এবার এখানে আমি একটা জিনিস লিখিনি, সেটা হচ্ছে স্পাম, সেটা X নিয়েও আসতে পারে Y নিয়েও আসতে পারে, কিন্তু আমি কেন শুধু X লিখলাম এটা পরে ক্লিয়ার হয়ে যাচ্ছে, হয়ে যাবে। আর কি হতে পারে, একটা এরকম হতে পারে, বা স্পামটা হতে পারে কি যে 22+0 অ্যান্ড একটা হতে পারে 22+X, অর্থাৎ এরকম পপুলেশনের ফলে হতে পারে ইন্ডিভিজুয়াল তৈরি হতে পারে, এরকম পপুলেশনের ফলে ইন্ডিভিজুয়াল তৈরি হতে পারে, এবং যে ইন্ডিভিজুয়ালটা তৈরি হবে সেটাতে কি হবে দেখো 45 ক্রোমোজোমস থাকবে ইনস্টেড অফ 46। তুমি এখানে দেখো 44+X তৈরি হবে X0, এখানে দেখো 44+X0, অর্থাৎ স্পাম এগ যেরকমই হোক এন্ড রেজাল্টটা এটা হবে 44+X0। 44+Y0 কোনো জায়গা নেই, এই দেখো লিখেছি 44+Y0 আনভায়াবল, অর্থাৎ এরকম কম্বিনেশন হলে ওটা মিসক্যারেজ হয়ে যায় বা স্পন্টেনিয়াসলিও মরে যায়, এরকম কোনো জিনিস নেচারে এক্সিস্টই করে না। যেহেতু এটা আনভায়াবল তাই এরকম কম্বিনেশন যুক্ত ইন্ডিভিজুয়াল নেচারে দেখা যায় না, সেই জন্য আমি এখানে কোথাও Y এর কথা উল্লেখ করিনি। ক্লিয়ার? তো এখানে একটা জিনিস ক্লিয়ার যে ডিজিজটা শুধুমাত্র কার ক্ষেত্রে দেখতে পাবো, ফিমেলদের ক্ষেত্রে। এরকম কম্বিনেশন যুক্ত ফিমেলরা স্টেরাইল হবে, স্টেরাইল ফিমেল। ঠিক আছে, এবার যেহেতু একটা এক্স অমিট হয়ে যাচ্ছে, এই এক্স এর যে ক্যারেক্টারিস্টিক্স, যে ফিনোটাইপিক এফেক্ট একটা ফিমেলের মধ্যে দেখা যায়, এই ফিনোটাইপিক এফেক্টগুলো এই ইন্ডিভিজুয়ালটার ক্ষেত্রে ল্যাক হয়ে যাবে। এবার দেখো এক্স এর ক্যারেক্টার আছে ওভারিয়ান ডেভেলপমেন্ট, ব্রেস্ট ডেভেলপমেন্ট, মেমোরি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট, এরকম কিছু ডেভেলপমেন্টাল প্যাটার্ন যেগুলো এক্স রেগুলেটেড, সেগুলো এখানে অ্যাবনর্মাল হয়ে যাবে। তো এই যে ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটিগুলো আছে সেটা এই নির্দিষ্ট ফিমেলটার ক্ষেত্রে হরমোনাল ট্রিটমেন্টের মাধ্যমে রিস্টোর করা যেতে পারে, সেটা FSH দিয়ে বা এস্ট্রোজেন দিয়ে। কিন্তু এই ফিমেলটার যে স্টেরিলিটি বা এই ফিমেলটা যে ইনফার্টাইল, এই জিনিসটাকে কোনোভাবেই হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে রিস্টোর করা যাবে না।
অর্থাৎ এই ডিজিজটার জন্য যা কিছু ফিনোটাইপিক এফেক্ট বা অ্যাবনর্মালিটিস এগুলো হরমোনাল ট্রিটমেন্টের মাধ্যমে রিস্টোর করা যায়, কিন্তু এই ডিজিজটা হওয়ার ফলে যে ফিমেলটা স্টেরাইল হয়ে যাচ্ছে তার এই স্টেরিলিটিটাকে কোনোভাবেই রিস্টোর করা যাবে না, এবং এই ডিজিজটা শুধুমাত্র ফিমেলদের ক্ষেত্রেই দেখতে পাবো। সিমটমস কি আছে? রুডিমেন্টারি ওভারিজ অর্থাৎ ওভারিয়ান ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি, আন্ডার ডেভেলপড ব্রেস্ট, বললাম যে ব্রেস্টটা নর্মালের চেয়ে আন্ডার ডেভেলপড হবে। শর্ট স্ট্যাচারটা হাইটটা নর্মালের চেয়ে ছোটো হবে বা মেঠে হবে। মে নট ওভিউলেট অর মেনস্ট্রুয়েট, অর্থাৎ ওভিউলেট করতেও পারে নাও করতে পারে, মেনস্ট্রুয়েশন হতেও পারে নাও করতে পারে। ফার্স্ট ডিজিজ টার্নার সিনড্রোম, কার হেডে? ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হেডে বা সেক্স ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। নেক্সট দেখে নেবো কি ক্লাইনফেল্টারস সিনড্রোম। দেখো নেক্সট ওয়ান ক্লাইনফেল্টার সিনড্রোম, ডিসকভার কে করেছেন? ক্লাইনফেল্টার 1942। কি হবে এখানে? ট্রাইজোমি অফ এক্স, এক্স এর ট্রাইজোমি, ঠিক, অর্থাৎ এক্স এর সংখ্যা যা থাকার কথা তার থেকে একটা বেড়ে যাবে। ইন্ডিভিজুয়ালটার মধ্যে ক্রোমোজোম কম্পোজিশন কেমন হবে? 44 প্লাস XXY, বুঝতেই পারছো একটা এক্স বেড়ে গেছে, এবং XXY বলছি তার মানে এটা কি? এফেক্টেড মেল, অর্থাৎ ক্লাইনফেল্টার সিনড্রোমটা আমি নোটিস করবো কাদের ক্ষেত্রে? মেলের ক্ষেত্রে। কি কি ইউনিয়নের মাধ্যমে ডিজিজটা হতে পারে? XX প্লাস Y স্পাম, অর্থাৎ একটা অ্যাবনর্মাল, দুটো এক্স নিয়ে চলে আসছে, যেটা আসার কথা নয়। এখানে কি এক্সটা নর্মাল, একটা এগ নিয়ে আসছে, কিন্তু স্পামটা অ্যাবনর্মাল, XY স্পাম। ওকে, নর্মালের চেয়ে এক্স এর সংখ্যা বেড়ে যাচ্ছে, সেটা এগের দিক দিয়ে বাড়তে পারে বা সেটা স্পার্মের দিক দিয়ে বাড়তে পারে। আলটিমেটলি ইন্ডিভিজুয়ালটাতে এক্স এর সংখ্যা বেড়ে গিয়ে ট্রাইজোমি অফ এক্স হয়ে যাচ্ছে। ইন্ডিভিজুয়ালটার ক্রোমোজোম নাম্বার হয়ে যাচ্ছে 47, 44 প্লাস XXY। এবার দুটো এক্স থাকা মানেই একটা হয়ে যাবে বারবারই, অর্থাৎ একটা এক্স ডোজেস কম্পেনসেশনের জন্য একটা এক্সকে হেটেরোক্রোমাটানাইজ হয়ে যেতে, সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সেটা ট্রান্সক্রিপশনে যায় না, পড়েছো হিউম্যান রিপ্রোডাকশন। এটা হওয়ার ফলে মেলটা স্টেরাইল হয়ে যাবে, স্টেরাইল মেল, বা এই মেলটাকে বলা হয় ফেমিনাইজড মেল, অর্থাৎ যেহেতু একটা এক্স বেশি আছে এর ক্ষেত্রে মেলের চেয়ে কিছু ফিমেল ক্যারেক্টার ওই মেলটার মধ্যে শো করবে, যেটাকে ফেমিনাইজড মেল বলবো, সেই জন্য সেই মেলটাকে। আরেকটা ইনফরমেশন দেওয়া হয় যে মোর দ্য এক্স ক্রোমোজোম, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এক্স ক্রোমোজোমের সংখ্যা যত বাড়বে গ্রেটার দ্য মেন্টাল ডিফেক্ট, তার মধ্যে মেন্টাল ডিফেক্টের প্রবণতাও তত বাড়বে। অবশ্যই বুঝতে পারছো তাহলে এটা মেন্টালি রিটার্ডেড হবে ইন্ডিভিজুয়ালটা। ফ্রিকোয়েন্সি 1 in every 500 মেল বার্থস, 500 জন মেল বার্থের মধ্যে একজনের হওয়ার এটা প্রবণতা আছে। ডিজিজটা হলে মেলটার মধ্যে অ্যান্ড্রোজেন লেভেল ইনসাফিসিয়েন্ট হয়ে যায়, অর্থাৎ অ্যান্ড্রোজেন লেভেলটা কমে যায়। তো অবশ্যই হরমোনাল ট্রিটমেন্টের মাধ্যমে এর যে এই ট্রাইজোমি হওয়ার জন্য যে অ্যাবনর্মাল ফিনোটাইপিক এফেক্টগুলো আছে, আমি হরমোনাল ট্রিটমেন্টের মাধ্যমে এগুলোকে রিস্টোর করতে পারবো। তো আবার সেই একই কথা যে এর স্টেরিলিটিটাকে বা এর ফার্টিলিটিটাকে রিস্টোর করতে পারবো না, অর্থাৎ এই স্টেরাইল থাকে, আদার সিমটমস আদার ফিনোটাইপিক এফেক্টগুলো হয়তো রিস্টোর হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে, কিন্তু এর স্টেরিলিটিটা রিস্টোর হবে না, বা ও স্টেরাইলই থেকে যাবে, ফার্টাইল হবে। সিমটমস কি আছে দেখো? আনডেভেলপড টেস্টিসটা ঠিকঠাক ডেভেলপ করে না, মেন্টাল রিটার্ডেশন, মোর দ্য এক্স মোর দ্য মেন্টালি রিটার্ডেড বলে গেলাম, ফেমিনাইন পিচড ভয়েস, অর্থাৎ ভয়েসের যে প্রকৃতিটা সেটা ফিমেলদের মতো হয়ে যাবে, যেহেতু ফিমেলদের ভয়েসের পিচটা বেশি হয়, এর ক্ষেত্রেও তাই হবে, ফেমিনাইন পিচড ভয়েসটা ফিমেলদের মতো হবে। আর একটা খুব ভাইটাল জায়গা গাইনেকোম্যাস্টিয়া, গাইনেকোম্যাস্টিয়া বলতে ডেভেলপড ব্রেস্ট, অর্থাৎ মেলের ক্ষেত্রে নর্মালি ব্রেস্টটা অতটা ডেভেলপ হয় না, যেটা ফিমেলদের ক্ষেত্রে হয়, কিন্তু এই ইন্ডিভিজুয়ালটার ক্ষেত্রে ব্রেস্টটা নর্মাল মেলের চেয়ে বেশি ডেভেলপড হবে ডিউ টু মোর এক্স। হয়ে গেল ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লিয়ার? এরপর কিছু আমরা টার্মিনোলজি নিয়ে পড়বো, যেটা নিয়ে একটু কনফিউশন হয় আমাদের টার্নার ক্লাইনফেল্টারের সাথে, ওই টার্মিনোলজিগুলোকে নিয়ে সেটা ক্লিয়ার করে দেবো। দেখো টার্মিনোলজিগুলো বলছি, তবে দুটো বাকি আছে, সুপার ফিমেলস অ্যান্ড সুপার মেলস। সুপার ফিমেলস বুঝতেই পারছো নর্মাল ফিমেলের থেকে এগিয়ে আছে, তাই সুপার ফিমেলস। এবার ফিমেল মেল কোথার থেকে আসে? আমাদের এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম থেকে। বুঝতেই পারছি যখন এটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, সুপার ফিমেল কাকে বলবো? যেখানে নর্মালের চেয়ে এক্স ক্রোমোজোম বেশি আছে। 47 নম্বর অফ ক্রোমোজোম, 44 অটোজোম নর্মাল, কিন্তু 3টে এক্স,
48 নাম্বার অফ ক্রোমোজোম ইন্ডিভিজুয়ালে আছে, 44 সেম অ্যাজ ইট ইজ অটোসোমাল নাম্বার, এখানে 4টে এক্স এবং সো অন, এটা 49 হতে পারে, সেখানে 5টা এক্স হয়ে যাবে, এদেরকে আমরা সুপার ফিমেলস বলবো। আর আমরা জানি এক্স হলে একটা বার বডি ফর্মেশন হয়, বার বডির নাম্বার সবসময় কত হয়, 1 লেস দেন টোটাল এক্স, অর্থাৎ টোটাল যে এক্স নাম্বার অফ ক্রোমোজোম থাকবে, টোটাল যে এক্স ক্রোমোজোম থাকবে তার চেয়ে একটা কম হবে বার বডির সংখ্যা। অর্থাৎ দেখো আমরা যখন ইন্ডিভিজুয়ালটাকে আমাদের নর্মালের ক্ষেত্রে 44 প্লাস এক্স এক্স থাকে, তো সেখানে বার বডি কটা হয়, একটা, টোটালের থেকে -1। তো এখানে কটা বার বডি হবে, দুটো, এখানে কটা বার বডি হবে, 3টে। 44 প্লাস ট্রিপল এক্স, এবার এটা এই কম্বিনেশন যুক্তটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা জানা আছে বা জানা গেছে 1 in 1500, অর্থাৎ 1500 ইন্ডিভিজুয়াল যদি জন্ম নেয় তার মধ্যে একটাতে এই সুপার ফিমেল ক্যারেক্টারিস্টিক যুক্ত ইন্ডিভিজুয়াল হওয়ার প্রবণতা থেকে যাবে। সিমটমস কী আছে, অ্যাবনর্মাল সেক্সুয়াল ডেভেলপমেন্ট অ্যাবনর্মাল হবে, হয়তো পিউবার্টি রিচ করার আগেই তার মধ্যে সেক্সুয়াল ডেভেলপমেন্টস দেখা যাচ্ছে, এটা হতে পারে। সিমটমস আর মোর সিভিয়ার উইথ দ্য ইনক্রিজ অফ এক্স, এই সিমটমসগুলো তত বেশি সিভিয়ার হবে যত এক্সের সংখ্যা বাড়বে। ফিমেলস আর টলার উইথ নর্মাল ফার্টিলিটি, নর্মালের থেকে ফিমেলগুলো বেশি টল হয় কিন্তু ফার্টিলিটি নর্মাল থাকবে, অর্থাৎ তারা ফার্টাইল হবে। আগের ক্ষেত্রগুলোতে যেমন দেখলাম টার্নারের ক্ষেত্রে যে ফিমেলটা স্টেরাইল হয়ে যাচ্ছিলো, এখানে সেই সমস্যাটা দেখা যাবে না। আর এক্স এর নাম্বার বাড়লে মেন্টালি রিটার্ডেশন হওয়ার প্রবণতা বাড়ে, সেটা তো থেকেই যাবে। মোর দ্য এক্স মোর দ্য মেন্টাল ডিফেক্ট, এটা এইখানেও সিমটমস হিসাবে দেখতে পাবো। সুপার ফিমেল যেমন আছে, সুপার মেলস দেখবো যেখানে মোর নাম্বার অফ ওয়াই থাকে। দেখো নেক্সট সুপার মেলসদের ক্ষেত্রে সেই ইন্ডিভিজুয়ালটার ক্রোমোজোমাল কম্পোজিশন কেমন হবে, 44XYY, অর্থাৎ ওয়াই এর নাম্বার বেড়ে যাচ্ছে, তাই সুপার মেলস বলছি। ওভার প্রোডাকশন অফ মেল সেক্স হরমোন, যেহেতু ডিউ টু এক্সেস ওয়াই ক্রোমোজোম, ওভার প্রোডাকশন অফ মেল সেক্স হরমোনের প্রোডাকশনটা নর্মালের থেকে বেশি হবে। এই ইন্ডিভিজুয়ালগুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টি সোশ্যাল হয় বা ক্রিমিনাল মাইন্ডেড হয়, ভাইটাল জায়গা। ফ্রিকোয়েন্সি কীরকম, 1 in 1000 মেল বার্থস, 1000 মেল বার্থের মধ্যে একজনের এটা হওয়ার প্রবণতা থেকে যাচ্ছে। সিমটমস মোর অ্যাগ্রেসিভ দ্যান নর্মালের থেকে এই মেলগুলো মোর অ্যাগ্রেসিভ হয়, এটাই কারণ অ্যান্টি সোশ্যাল বা ক্রিমিনাল মাইন্ডেড হওয়ার। মেন্টাল রিটার্ডেশন, মেন্টালি রিটার্ডেড হয়, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল মাইন্ডেড হয়, মেন্টালি রিটার্ডেডই হয়। নর্মালি সেক্সুয়াল ফাংশনিংয়ের দিক দিয়ে নর্মাল হবে, তার জেনিটালিয়া, সেক্সুয়াল ফাংশন, তার ফার্টিলিটি, এগুলো নর্মাল থাকবে। হাইটটা নর্মালের থেকে একটু বেশি হয়। তো সুপার মেল বা সুপার ফিমেল দুটো ক্ষেত্রেই দেখলাম যে তার ফার্টিলিটিতে বা তার সেক্সুয়াল ফাংশনিংয়ে কোনো কিন্তু এফেক্ট পড়ছে না, যেটা ক্লাইনফেল্টারে বা টার্নারের ক্ষেত্রে পড়ছে না। এবার আমরা ওই টার্মিনোলজিগুলো দেখে নেব। দেখো আমরা এই গে, লেসবিয়ান, বাইসেক্সুয়াল, হেটারোসেক্সুয়াল, স্ট্রেট এই টার্মগুলো প্রায়ই শুনে থাকি। তো এই টার্মগুলোর মানে কি, বা এটার সাথে কি আমাদের ওই ক্লাইনফেল্টার টার্নারের যোগাযোগ আছে কি নেই, এগুলো প্রায়ই কোশ্চেন হয়, যে বা স্টুডেন্টরা কোশ্চেন করে যে এর সঙ্গে কি ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স, গে, লেসবিয়ান, হেটারোসেক্সুয়াল এগুলো যোগাযোগ আছে কি নেই। ঠিক আছে, প্রথমত ক্লাইনফেল্টার, টার্নার এগুলো ডিফারেন্ট জিনিস, ক্রোমোজোমাল ডিসঅর্ডার্সের জন্য এগুলো হচ্ছে এবং এদের সাথে এইগুলোর কোনো সম্পর্ক নেই। প্রথম কথা, দুটো জিনিস নর্মালি এক্সিস্ট করে নেচারে, একটাকে বলে হেটারোসেক্সুয়াল, অর্থাৎ একটা জেন্ডারের বা এক ধরনের সেক্সুয়াল ওরিয়েন্টেশন যুক্ত ইন্ডিভিজুয়ালের অন্য এক ধরনের সেক্সুয়াল ওরিয়েন্টেশন যুক্ত ইন্ডিভিজুয়ালের প্রতি আকৃষ্ট হয়, যেটা নেচার বা সোসাইটি যেটাকে নর্মাল বলে গণ্য করেছে, এটাকে আমরা বলি স্ট্রেট, অর্থাৎ ওরিয়েন্টেশন হচ্ছে স্ট্রেট। অর্থাৎ মানে সোজাভাবে বলতে গেলে যদি মেল ফিমেলের প্রতি অ্যাট্রাক্ট হয় বা ফিমেল মেলের প্রতি অ্যাট্রাক্ট হয়, এটাকে বলা হয় হেটারোসেক্সুয়ালিটি, যেটাকে নেচার বা সোসাইটি, নেচার বলবো না, সোসাইটি নর্মাল বলে গণ্য করে, এবং এরকম যাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন হয় তাদেরকে বলা হয় স্ট্রেট, অর্থাৎ মেল ফিমেলের প্রতি অ্যাট্রাক্টেড বা ফিমেল মেলের প্রতি অ্যাট্রাক্টেড। এটা ছাড়া যদি কোনো অ্যাট্রাকশন হয়, মেল মেলের প্রতি, ফিমেল ফিমেলের প্রতি, এই অ্যাট্রাকশনগুলোকে আমরা কি বলে থাকি, হোমোসেক্সুয়াল, হোমোসেক্সুয়ালিটি, এবং এটাকে সোসাইটিতে বলা হয় যেটা অ্যাবনর্মাল, কিন্তু এগুলো সোসাইটিতে এক্সিস্ট করে। তো ফার্স্ট এর আন্ডারে কি পড়ে, গে। গে বলতে যদি কোনো মেল মেলের প্রতি অ্যাট্রাক্টেড হয়,
এই দুটো মেলের ক্ষেত্রেই কিন্তু দুটো মেলের সেক্সুয়াল ওরিয়েন্টেশন বা সেক্সুয়াল অর্গানগুলোর যে কনফিগারেশন সেটা নর্মাল মেলের সাথে সিমিলার। সেক্স অর্গান নর্মাল লাইক আ মেল। এখানে সেক্স অর্গানের কোনো ডিফর্মিটিস, ক্রোমোজোমাল কোনো অ্যাবনর্মালিটি কিচ্ছু নেই। এটা একটা মেন্টাল ওরিয়েন্টেশনের ডিফারেন্স। এই স্ট্রেটদের ক্ষেত্রে একটা মেন্টাল ওরিয়েন্টেশন আছে যেখানে মেল ফিমেলের প্রতি বা ফিমেল মেলের প্রতি অ্যাট্রাক্টেড হয়। গেদের ক্ষেত্রে মেন্টাল ওরিয়েন্টেশনটা জাস্ট আলাদা, মেল মেলের প্রতি অ্যাট্রাক্টেড হয়। ওকে, দুটো মেলের কিন্তু সেক্সুয়াল ওরিয়েন্টেশনে কোনো রকম বা ক্রোমোজোমাল কনফিগারেশনে কোনো রকম পার্থক্য নেই, সেটা একটা নর্মাল মেলের মতোই আছে। ওকে, নেক্সট হচ্ছে লেসবিয়ান। ঠিক উল্টো ঘটনা, যদি ফিমেলের প্রতি অ্যাট্রাক্টেড হয়। ওকে, এক্ষেত্রেও দুটো ফিমেলের সেক্স অর্গান নর্মাল একটা ফিমেলের মতোই দুটো ফিমেলের সেক্স অর্গান। এদের ক্ষেত্রে মেন্টাল ওরিয়েন্টেশন ডিফারেন্ট। কার থেকে ডিফারেন্ট? সোসাইটির নর্মাল কনসেপ্টের থেকে ডিফারেন্ট। অর্থাৎ এই দুটো ক্ষেত্রেই বা তিনটে ক্ষেত্রেই মেন্টালিটি জাস্ট ভ্যারি করছে। একজন মেল ফিমেলের প্রতি বা ফিমেল মেলের প্রতি, এটাকে হেটারোসেক্সুয়াল বলছি, যেহেতু দুটো ডিফারেন্ট সেক্স অ্যাট্রাক্টেড হচ্ছে। গে লেসবিয়ান যেহেতু সেম সেক্সের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, এটা হোমোসেক্সুয়ালিটি, লেসবিয়ানটাও হোমোসেক্সুয়াল। ওকে, নেক্সট হচ্ছে বাইসেক্সুয়াল। যদি এমন হয় যে একজন নর্মাল ফিমেল অর মেল, আরেকজন নর্মাল, ধরো নর্মাল ফিমেলের প্রতি অ্যাট্রাক্টেড প্লাস মেলের প্রতি অ্যাট্রাক্টেড, অর্থাৎ একজন নর্মাল ফিমেলের প্রতিও অ্যাট্রাক্টেড হচ্ছে জাস্ট লাইক লেসবিয়ান, এবং একজন মেলের প্রতিও অ্যাট্রাক্টেড হচ্ছে জাস্ট লাইক হেটারোসেক্সুয়াল বা স্ট্রেট। ওকে, তার মানে নর্মাল ফিমেল আর মেল এদের ক্ষেত্রেও কিন্তু সেক্সুয়াল ওরিয়েন্টেশন বা সেক্স অর্গানগুলো নর্মাল একটা ফিমেলের মতো বা নর্মাল একটা মেলের মতো। ডিফারেন্স কোথায়? মেন্টাল ওরিয়েন্টেশন। এরা মেলের প্রতি প্লাস ফিমেলের প্রতি, ফিমেলের প্রতি প্লাস মেলের প্রতি, অর্থাৎ এরা অ্যাট এ টাইম স্ট্রেট প্লাস গে অর লেসবিয়ান, অর্থাৎ এরা অ্যাট এ টাইম হেটারোসেক্সুয়াল আর হোমোসেক্সুয়াল। ওকে, বললাম হেটারোসেক্সুয়াল আর হোমোসেক্সুয়ালের পার্থক্য। হেটারোসেক্সুয়াল মানে স্ট্রেট, গে লেসবিয়ান এই দুজন হচ্ছে হোমোসেক্সুয়াল, বাইসেক্সুয়ালরা হচ্ছে হেটারো প্লাস হোমোসেক্সুয়াল। এবং এই প্রত্যেক ক্ষেত্রে ক্রোমোজোমাল, সেক্সুয়াল অর্গান, জেনিটালিয়া এগুলো সব নর্মাল মেল বা নর্মাল ফিমেলের মতো। ডিফারেন্স কোথায়? মেন্টাল ওরিয়েন্টেশন। ওকে, এগুলো সব ক্ষেত্রে মেন্টাল ওরিয়েন্টেশনের ডিফারেন্স থাকে। কোনো রকম স্ট্রাকচারাল বা ক্রোমোজোমাল ওরিয়েন্টেশনে কোনো রকম ডিফারেন্স নেই। নেক্সট যে দুটো পড়বো ট্রান্সজেন্ডার বা ইন্টারসেক্স, এখানে দেখবো যে তোমার সেক্স অর্গানগুলোর ডেভেলপমেন্টে কিছু ডিফর্মিটিস বা অ্যাবনর্মালিটিস থাকে। নেক্সট পড়বো ট্রান্সজেন্ডার। ওকে, ট্রান্সজেন্ডার কাদেরকে বলবো? যাদের ক্ষেত্রে gender expression differs from the sex that they were assigned at birth। তার মানে জন্মের সময় তো আমাদের লিঙ্গ নির্ধারণ হচ্ছে যে এটা মেল না এটা ফিমেল। এখানে যে ইন্ডিভিজুয়ালটা জন্ম নিল অ্যাকর্ডিং টু ডক্টর, তাকে যে জেন্ডারটা বা যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন যুক্ত ইন্ডিভিজুয়াল বলে গণ্য করা হলো, দেখা গেল সে যখন বড় হচ্ছে বা ম্যাচিওর হচ্ছে তখন তার জেন্ডার এক্সপ্রেশনটা কিন্তু তার ঠিক ডিফারেন্ট। ধরো কাউকে মেল বলে গণ্য করা হলো বা জন্মের সময় তাকে মেল অ্যাসাইন করা হলো, কিন্তু তার জেন্ডার এক্সপ্রেশন পরবর্তীকালে দেখা গেল ফিমেলের মতো। এদেরকে আমরা বলি ট্রান্সজেন্ডার। এক্ষেত্রে এই ইন্ডিভিজুয়ালগুলো কি করে? ধরো আমাকে মেল হিসাবে গণ্য করা হয়েছে কিন্তু আমার এক্সপ্রেশন হচ্ছে ফিমেলের মতো, তখন এরা কি করে? ট্রান্সসেক্সুয়ালিটি করে। ট্রান্সসেক্সুয়ালিটি বলতে ধরো আমি যদি মেল হিসাবে তাকে গণ্য করেছি, পরবর্তীকালে তার মধ্যে ফিমেল ক্যারেক্টার দেখতে পাচ্ছি, তো তাকে আমি বলবো ট্রান্স ওম্যান। আর যদি তাকে ফিমেল হিসাবে গণ্য করেছি, পরবর্তীকালে তার মধ্যে মেল ক্যারেক্টার দেখতে পাচ্ছি, তাকে ট্রান্স মেন বলবো। ওকে, তো এবার ও যে ট্রান্স মেন বা ট্রান্স ওমেনে কনভার্ট হবে, অর্থাৎ এই যে ট্রান্সসেক্সুয়ালিটিটা ও দেখাবে, সেটাও কিভাবে দেখাতে পারে? এক হতে পারে ও মেডিকেল অ্যাসিস্ট্যান্সির মাধ্যমে সেক্সুয়ালিটিটাই পাল্টে নিতে পারে, বা ড্রেসিং বা আদার অ্যাক্টিভিটিগুলো পাল্টে নিতে পারে। অর্থাৎ মেলটা ফিমেল হওয়ার জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্সির মাধ্যমে যেতে পারে, মেলটা ফিমেল হওয়ার জন্য ফিমেলের মতো ড্রেস আপ করতে পারে, ফিমেলের মতো আদার অ্যাক্টিভিটিসগুলো করতে পারে। ওকে, এরা হোমোসেক্সুয়াল হতে পারে, অর্থাৎ সেম সেক্সের প্রতি অ্যাট্রাক্টেড হতে পারে, হেটারোসেক্সুয়াল হতে পারে,
অন্য একটা ডিফারেন্ট সেক্সের প্রতি অ্যাট্রাক্ট হতে পারে, বাইসেক্সুয়াল হতে পারে, অর্থাৎ হোমো প্লাস হেটেরো, সেম সেক্সের প্রতিও অ্যাট্রাক্টেড হচ্ছে, ডিফারেন্ট সেক্সের প্রতিও অ্যাট্রাক্টেড হচ্ছে, বা আসেক্সুয়াল হতে পারে। ওকে, তো এটা হচ্ছে যে বার্থে আমাকে যে জেন্ডারটা অ্যাসাইন করা হচ্ছে তার থেকে পরবর্তীকালে আমার যে জেন্ডারের এক্সপ্রেশন সেটা ঠিক উল্টো। মেল থেকে ফিমেলের মতো হলে তাকে ট্রান্স ওমেন বলবো, আমাকে ফিমেল অ্যাসাইন করা হয়েছে, আমার জেন্ডার এক্সপ্রেশন মেলের মতো হলে তাকে ট্রান্স মেন বলবো। এটা করার জন্য বা এটা সমাজে দেখানোর জন্য এই ট্রান্সজেন্ডাররা মেডিকেল অ্যাসিস্ট্যান্সির সাহায্য নিতে পারে, হরমোনাল ট্রিটমেন্ট করাতে পারে, যার ফলে তার সে ট্রান্স ওমেন বা ট্রান্স মেনে কনভার্ট হয়ে যাবে, বা সে তার ড্রেস আপ বা তার আদার অ্যাক্টিভিটিগুলো চেঞ্জ করে তার জেন্ডার এক্সপ্রেশনটা যে ডিফারেন্ট এটা দেখাতে পারে। ওকে, নেক্সট দেখবো ইন্টারসেক্স। দেখো নেক্সট হচ্ছে ইন্টারসেক্স। এদের ক্ষেত্রে কি হবে, যখন এদের জন্ম হচ্ছে তখন যে সেক্সুয়াল অর্গানগুলোর বা ক্রোমোজোমাল বা গোনার্স বা জেনিটালিয়ার এমনই অ্যাবনর্মাল ফর্ম দেখা যাচ্ছে বা এমনই অ্যাবনর্মাল স্ট্রাকচার্স দেখা যাচ্ছে যে এদের ক্ষেত্রে টিপিক্যালি মেল বা ফিমেল কোনো কিছুই অ্যাসাইন করা যাচ্ছে না। ডু নট ফিট দ্য টিপিক্যাল ডেফিনেশনস ফর মেল অর ফিমেল বডিজ, অর্থাৎ আমরা যেটা দেখে কাউকে মেল বা ফিমেল অ্যাসাইন করব এরকম কোনো অ্যাকুরেট ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি না, তাই এদেরকে বলছি কি ইন্টারসেক্স। ওকে, এবার এটা কেন হচ্ছে, কারণ নর্মাল মেল বা ফিমেলের থেকে এর ভেরিয়েশনস আছে বা থাকতে পারে কি কি রেসপেক্টে, ক্রোমোজোমাল রেসপেক্টে, গোনাডের রেসপেক্টে, সেক্স হরমোনের রেসপেক্টে বা জেনিটালসের রেসপেক্টে। অর্থাৎ ধরো এক্স ওয়াই নেই, এক্স এক্সও নেই, মাঝামাঝি কিছু আছে বা কিছুই নেই। সেক্স হরমোনগুলো টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ছাড়া অন্য কিছুর উপস্থিতি পাচ্ছি, অন্য কোনো কেমিক্যাল কম্পোজিশনের উপস্থিতি পাচ্ছি, জেনিটালসগুলো ঠিকঠাক ডেভেলপ করেনি, তাদের ক্ষেত্রে আমরা ইন্টারসেক্স বলবো, কারণ তাদের ক্ষেত্রে আমি মেল বা ফিমেলের যে নর্মাল বা অ্যাকুরেট বা আইডিয়াল ডেফিনেশন সেইটার দুটোর মধ্যে কোনোটাতেই একে ফেলতে পারছি না। সেক্সুয়ালিটি কান্ট বি ডিফাইন্ড, এই ক্ষেত্রে সেক্সুয়ালিটিটা আমি ডিফাইন করতে পারবো না যে হোমোসেক্সুয়াল হবে না হেটারোসেক্সুয়াল হবে। এটা ম্যাটার করবে তার মেন্টাল ওরিয়েন্টেশন। মেন্টাল ওরিয়েন্টেশন পরের লাইফে বা তার ম্যাচিওর হওয়ার পর তার মেন্টাল ওরিয়েন্টেশন কীরকম হচ্ছে, সে হোমোসেক্সুয়ালিটির দিকে এগোচ্ছে না হেটারোসেক্সুয়ালিটির দিকে, নাকি সে আসেক্সুয়াল থাকবে, নাকি সে নিজেকে একটা ডিফারেন্ট জেন্ডার ভাববে, না মেল ভাববে না ফিমেল ভাববে, এই পুরোটাই ডিপেন্ড করছে তার নিজস্ব মেন্টাল ওরিয়েন্টেশন। তাহলে দেখো ইন্টারসেক্সের আন্ডারে কি কি পড়লাম, ডু নট ফিট দ্য টিপিক্যাল ডেফিনেশনস ফর মেল অর ফিমেল বডিজ, অর্থাৎ কোনো সেক্সই তাকে অ্যাসাইন করা যাচ্ছে না ডিউরিং দ্য বার্থ। কেন হচ্ছে এটা, ভেরিয়েশনস ইন ক্রোমোজোমস, গোনাড, সেক্স হরমোনস অর জেনিটালস। নর্মাল মেল বা ফিমেলের থেকে তার ক্রোমোজোম, গোনাড, সেক্স হরমোন, জেনিটালস এগুলো আলাদা বা কোনো কোনো মেল বা ফিমেল কোনোটার সাথে সিমিলার হচ্ছে না। সেক্সুয়ালিটি ক্যান বি ডিফাইন্ড, এ হোমোসেক্সুয়াল হবে না হেটারোসেক্সুয়াল হবে এটাও আমি ডিফাইন করতে পারছি না। এবং কি হবে এটা কিসের উপর ডিপেন্ড করছে, তার মেন্টাল ওরিয়েন্টেশন ইন লেটার স্টেজ অফ লাইফ, তার লেটার স্টেজ অফ লাইফে তার মেন্টাল ওরিয়েন্টেশন কেমন হবে তার উপর ডিপেন্ড করে তার সেক্সুয়ালিটিটা সে নিজেই ডিফাইন করবে বা সে নিজেই ঠিক করবে। ওকে, নেক্সট কিছু টার্মিনোলজি দেখে নেবো, দিয়ে শেষ করবো। দেখো যতগুলো টার্মিনোলজি আমি বললাম, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স, এই টোটাল কমিউনিটিটাকে একটা আমব্রেলা টার্মের আন্ডারে ফেলা হয় যাকে বলা হয় নন বাইনারি অর জেন্ডার কুইর বা কুইট। নন বাইনারি বলতে, নন বাইনারি মানে বুঝতেই পারছো আমাদের দুটো কনসেপ্ট আছে, মেল এবং ফিমেল, দুটো জেন্ডার বা দুই ধরনের সেক্সুয়াল অর্গান এক্সিস্ট করে নেচারে। তো এটা ছাড়াও এরকম কিছু ওরিয়েন্টেশন পাচ্ছি, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স। তো এই অল এলজিবিটিআই কমিউনিটি বিলংস টু দিস আমব্রেলা টার্ম। এই আমব্রেলা টার্মটার আন্ডারে এই টোটাল নন বাইনারি বাদে যা যা আছে সবগুলোকে এর আন্ডারে ফেলা হয়, কি বলা হয় নন বাইনারি আর জেন্ডার কুইট বা কুইট। শেষ দুটো টার্ম, টম বয়, টম গার্ল, দুটো টার্ম অনেক সময় ইউজ হয়। টম বয় বলতে গার্ল ইন্টারেস্টেড ইন বয় লাইক অ্যাক্টিভিটিস, অর্থাৎ এমন কোনো গার্ল যার ইন্টারেস্ট কোন দিকে আছে, বয় মানে সোসাইটিতে বা নেচারে বয় যেসব অ্যাক্টিভিটিসগুলো করে সেই সব অ্যাক্টিভিটিসগুলো করার দিকে এই গার্লটার ইন্টারেস্ট বেশি, তাদেরকে আমরা বলবো টম বয়। টম গার্ল কাদেরকে বলবো, বয় ইন্টারেস্টেড ইন গার্ল লাইক অ্যাক্টিভিটিস, অর্থাৎ ঠিক রিভার্স, এমন একটা বয় যার অ্যাক্টিভিটিসগুলো বা তার ইন্টারেস্টটা কোন দিকে, গার্লদের যেসব অ্যাক্টিভিটিস সোসাইটিতে আছে বা গার্লরা যেগুলো করতে ভালোবাসে সেগুলো এই নির্দিষ্ট বয়টা করবে, তাদেরকে কি বলবো, টম গার্ল। ওকে।
আজকে এটা হয়ে গেল, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি শেষ হলো, বাকি থাকলো শুধু একটা পোর্শন, সেটা হচ্ছে ওই জিন রিলেটেড হিউম্যান ডিসঅর্ডার বা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। এটা নেক্সট ক্লাসে পড়বো। আর আজকে যা কিছু বললাম এই টোটালটার পিডিএফ ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ওখান দিয়ে